বিধু বলতো ম্যাট্রিক পাশ করেই লেখাপড়া ছেড়ে দিয়ে আমি প্রাইভেট ডিটেকটিভ হব। বিধু যে ম্যাট্রিকের ফটক পেরোতে পারবে এত বড় দুরাশার জন্ম অসম্ভব। বিড়ালের কাছে কুকুর যেমন, তার কাছে স্কুলের বইগুলোও ছিল তেমনি চক্ষুশূল। দিন রাত পড়তো খালি গোয়েন্দা কাহিনী। অসংখ্য গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে বিধুর এখন দৃঢ় বিশ্বাস হয়েছে ডিটেকটিভ হতে গেলে যা যা জানা দরকার সেসবের কিছুই আর জানতে বাকি নেই। বিধু যখন তখন নাক মুখ সিটকে বলতো যত হাদারাম গিয়ে বাংলাদেশের পুলিশের দলে ভর্তি হয়েছে, চোর ডাকাত ধরবার আসল ফন্দেই তারা জানে না। শার্লক হোমসের মতো পাকা ডিটেকটিভ এখানে নেই। আমিই হব বাংলাদেশের প্রথম শার্লক হোমস। বিধুর মুখে রোজ এমনি কথা শুনে শুনে ক্রমে আমারও তার বুদ্ধি আর শক্তির উপরে শ্রদ্ধা বাড়তে লাগলো। যখনই শোনা যেত অমুক জায়গায় খুব বড় চুরি হয়ে গেছে কিন্তু পুলিশ চোর ধরতে পারছে না, বিধু তখন আফসোস করে বলতো, ও বাংলাদেশের পুলিশ কেবল পুলিশ নয়, বদ্ধ অন্ধ। আমি হলফ করে বলতে পারি ঘটনাস্থলে চোর নিশ্চয়ই কোনো চিহ্ন রেখে গেছে, একটা বোতাম, আঙুলের দাগ, কি একটা পায়ের ছাপ। তাই দেখে আমি চোর ধরে দিতে পারি। এসব মামলার কিনারা করবার জন্য পুলিশ আমার কাছে আসে না কেন? বিলেতের পুলিশ তো শার্লক হোমসের কাছে আনাগোনা করত। আমি চমৎকৃত হয়ে বলতুম, ভাই বিধু, এদেশে কেউ তোমাকে চিনতে পারল না। গেও যোগী ভিক্ষা পায় না কি না, কিন্তু তোমাকে বন্ধুরূপে পেয়ে আমি গর্বিত। বিধু মুরব্বি আনা চালে বারদুয়েক আমার পিঠে চাপড়ে দিয়ে বলতো, শার্লক হোমসের সঙ্গে ছায়ের মতন থাকতেন তার বন্ধু ওয়াটসন। তুমিই হবে আমার ওয়াটসন। আমরা দুজনে বাংলাদেশের চোর ডাকাতের বংশ নির্মূল করে ছাড়ব। আমি বললুম, এ আমার সৌভাগ্য। সেই দিন থেকেই বিধু আমাকে ওয়াটসন বলে ডাকতে শুরু করলো। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, হঠাৎ একদিন আমাদের বাড়িতে হলো এক দুষ্ট চোরের আবির্ভাব। রাত্রে চোর এসে লোহার সিন্দুক খোলবার চেষ্টা করছিল। পাশের ঘরে ছিলেন বাবা। হঠাৎ কি শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে গোলমাল করতেই চোর দেয় চম্পট। কিছু চুরি করতে পারেনি। বিধু সেই খবর শুনেই উত্তেজিত হয়ে বলল, ওয়াটসন, এই ব্যাপার থেকে আমাদের ডিটেকটিভ জীবনের পত্তন করা যাক। যে চুরি করতে এসেছিল আমি তাকে ধরে দেব। সবিস্ময়ে বললুম, কেমন করে? বিধু মুখে বিপুল গাম্ভীর্যের বোঝা চাপিয়ে বলল, ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সূত্র আবিষ্কার করা। ঘটনাস্থলে চোর কিছু চিহ্ন রেখে গেছে। গেছে একটা কোট। কোট? কোট তো থাকে গায়ে, চোর সেটা ফেলে গেছে কেন? কাল রাত্রে কিরকম গুমট গরম গেছে জানো তো? সিন্দুক খুলবার আগে কাজের সুবিধা হবে বলে চোর বেটা বোধ হয় কোটটা গা থেকে খুলে রেখেছিল। তারপর তাড়া খেয়ে তাড়াতাড়ি কোটটা নিয়ে লম্বা দিতে পারেনি। আমার পিঠ চাপড়ে বিধু বলল, ওয়াটসন, তোমার আন্দাজ করবার শক্তি দেখে খুশি হলাম। বহুত আচ্ছা, নিয়ে এসো সেই কোটটা। এক দৌড়ে বাড়িতে গিয়ে কোটটা নিয়ে এলুম। ছোট ছোট চৌকো ঘর কাটা ছিটের কোট। কোটের পকেট থেকে বেরোলো এক প্যাকেট পাসিং শো সিগারেট আর কাগজে মোড়া খানিকটা দোক্তা এবং একটা আদলা। বিধু একটা ফিতে নিয়ে কোটটা খানিকক্ষণ ধরে মাপল। তারপর গম্ভীর স্বরে বলল, ওয়াটসন, যে কোটের মালিক সে পান খেতে ভালোবাসে। সে বড় লোক নয়, সে দেহে খুব লম্বা চওড়া। বিস্ময়ে অভিভূত হয়ে বললুম, কি করে এমন অদ্ভুত আবিষ্কার করলে? সে চিনে বাদামও খায়। কি আশ্চর্য, কি করে জানলে? পকেটে যে দোক্তা নিয়ে বেরোয় সে পানের ভক্ত না হয়ে যায় না। যার সম্বল খালি একটা আদলা আর সে পাসিং শোর মতন কম দামের সিগারেট ব্যবহার করে, নিশ্চয়ই সে বড়লোক নয়। কোটের গলা, ছাতি আর ঝুলের মাপ দেখে বোঝা যাচ্ছে লোকটার দেহ খুব লম্বা চওড়া। পকেটের ভেতরে কতগুলো চিনে বাদামের খোসা পেয়েছি, সুতরাং চোর চিনে বাদামও খায়। আমি উচ্ছ্বসিত হয়ে বললুম, ধন্য বিধু, ধন্য তোমার বুদ্ধি।
বিধু গর্বিত কণ্ঠে বলল, চোরের চেহারার স্বভাব জানা গেল, এখন তাকে গ্রেপ্তার করতে আর বেশি দেরি লাগবে না। বলতে কি, সে তো আমার এক হাতের মুঠোয়। বলে সে হাত মুঠিবদ্ধ করে তুলে ধরল। আমি বিস্ফারিত চোখে, রোমাঞ্চিত দেহে বিধুর হাতের মুঠোর দিকে তাকিয়ে রইলুম। যদিও বুঝতে পারলুম না যে তার অতটুকু মুঠের ভেতর অত বড় একটা চোর বন্দি হবে কেমন করে। বিধু আবার বলল, ধিকেই বাংলাদেশের পুলিশ, এবারে দেখুক তারা, বুদ্ধি থাকলে কত সহজে টপ করে চোর ধরা যায়। বিধু মুখে আবার বিপুল গাম্ভীর্যের ভাব এনে বলল, ডিটেকটিভের দ্বিতীয় কর্তব্য হচ্ছে সর্বদা সতর্ক চোখ খুলে রাখা। আমি বললুম, হ্যাঁ, সর্বদা চোখ খুলে রাখলে চোখে কিছু পড়বেই, অন্তত পোকামাকড়টাও। তারপর কিছুকাল বিধু পথে পথেই দিন কাটায়। আমাকেও দায়ে পড়ে সঙ্গে সঙ্গে থাকতে হয়, কারণ আদি শার্লক হোমসের সঙ্গে সঙ্গে ছায়ার মতো থাকতেন তার বন্ধু ওয়াটসন। আর আমি হচ্ছি সেই ওয়াটসনেরই মূর্তিমান দ্বিতীয় সংস্করণ, না বলবার জো নেই। ঘুরে ঘুরে পায়ে পড়েছে যখন ফোসকা এবং রোদে পুড়ে পুড়ে পায়ের রং হয়েছে তামাটে, তখন হঠাৎ একদিন আমাদের খুলে রাখা সতর্ক চোখে পড়ল একটি অতিশয় সন্দেহজনক মূর্তি। বিধু উত্তেজিত আনন্দে একটি লম্ফ ত্যাগ করে বলল, ওয়াটসন, দেখছো লোকটার চেহারাটা কিরকম লম্বা চওড়া? ওর গায়ের কোটটা দেখো, ছোট ছোট চোখ ও ঘরকাটা ছিটের কোট। চোর আমাদের বাড়িতে যে কোটটা ফেলে গেছে ঠিক যেন তারই জোড়া। লোকটা একটা সিগারেটও টানছে, কিন্তু ওটা কি সিগারেট? পাসিং শো হতে পারে, আছে কি উকি মেরে দেখে আসবো নাকি? ওয়াটসন, তুমি একটা আস্ত এবং মস্ত অ্যাস। তাহলে ও সন্দেহ করবে যে, আরে দেখো দেখো লোকটা কাকে ডাকলে, চিনে বাদামওয়ালাকে। সব হুবহু মিলে যাচ্ছে, চলো আমরা ওর পিছু নেই। পিছু নিলুম। আধ ঘন্টা এ পথে সে পথে ঘুরে ঘুরে লোকটা একটা পানওয়ালার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। বিধু তফাৎ থেকে উঁকি মেরে দেখে বলল, ওয়াটসন, এ কি হলো? ও যে গোল্ড ফ্লেক সিগারেটের প্যাকেট কিনলে। বেটা বোধহয় অন্য কোথাও চুরি করে হঠাৎ বড়লোক হয়ে পড়েছে। ওয়াটসন, তুমি জিনিয়াস, ঠিক ধরেছ। এখন একবার যদি ওর কোটটা হাতে পাই, তাহলে কি হবে? চোরের কোটের সঙ্গে ওর কোটের মাপ মিলালেই তো কেল্লা ফতে। সেটাই তো সমস্যা, লোকটা গুন্ডার মতন দেখতে, জোর করে কোট দেখতে চাইলে ধাঁ করে মেরেই বসবে। লোকটা আবার চলতে শুরু করলো, আমরাও তার সঙ্গ ছাড়লুম না। তারপর সে হঠাৎ একখানা বাড়ির ভেতর ঢুকে অদৃশ্য হয়ে গেল। বাড়িখানার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে বিধু বলল, আজ রাত 12টার সময় এখানে এসে আমার সঙ্গে দেখা করবে। বিধু মুখে বিপুল গাম্ভীর্যের জাহাজ নামিয়ে এনে বলল, ডিটেকটিভের তৃতীয় কর্তব্য হচ্ছে অসীম সাহসে বিপদ আপদকে তুচ্ছ করা। ওয়াটসন, নিশ্চয় তুমি ভীতু নও? রাত 12টা, আবছা চাঁদের আলোয় আমরা দুজনে সেই বাড়িখানার সামনে দাঁড়িয়ে আছি। চারিদিক কি স্তব্ধ, পথে নেই জনপ্রাণী। আমি বললুম, আমার বিশ্বাস আমি ভীতু নই, কি করতে হবে বলো? বাড়ির গা বেয়ে ওই যে দেখছো নলটা, ওইটা অবলম্বন করে দোতলায় উঠতে হবে। অবশ্য আমিও উঠব। প্রস্তাব শুনেই হৃদকম্প উপস্থিত হলো, কিন্তু মুখে বললুম, তারপর? সেই লোকটা নিশ্চয় এখন কোনো ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ঘুমোবার আগে কোটটা খুলে রেখেছে, আমাদের সেই কোটটা আবিষ্কার করতে হবে। যদি ধরা পড়ি, এটা দেখলে কেউ আর আমাদের ধরতে আসবে না। দেখছো এটা কি? আমি আতকে উঠে বললুম, কি সর্বনাশ, তুমি কি মানুষ খুন করতে চাও? ওটা যে রিভলভার। বিধু হেসে বলল, হ্যাঁ, নকল রিভলভার, বিলিতি খেলনার দোকানে পাওয়া যায়। এখন এসো আমরা উপরে উঠি। নল বেয়ে দোতলায় ওঠার হাঙ্গামা আমার মোটেই ভালো লাগলো না। একবার হাত ফসকালে হয় হাসপাতাল, নয় নিমতলা ঘাটে যাত্রা করতে হবে সজ্ঞানে বা অজ্ঞানে। ওয়াটসন হওয়ার এত বিপদ তা জানতুম না। মনে মনে ভগবানকে রাখতে লাগলুম, কিন্তু তবু ছাড়ার নেই।
শেষ পর্যন্ত উঠতে হলো। ফাঁড়ার প্রথম ধাক্কাটা কেটে গেল। জ্যান্ত অবস্থাতেই ছাদের উপরে গিয়ে দাঁড়ালুম বটে, কিন্তু বুকের ঢিপ ঢিপ শব্দ শুনতে পেলুম স্পষ্ট। এক হাতে টর্চ, আরেক হাতে নকল রিভলভার নিয়ে বিধু চুপি চুপি বলল, ওইদিকে সিঁড়ি রয়েছে, পা টিপে টিপে আমার সঙ্গে নেমে এসো। পা টিপে টিপে অগ্রসর হলুম বটে, কিন্তু মনে হতে লাগলো আমার বুকের ধূপধুপুনির শব্দে সারা পাড়া এখনই জেগে উঠবে। মনে মনে বললুম, হে মা কালী, হে মা দুর্গা, এ যাত্রা যদি মানে মানে আমাকে রক্ষে করো, তাহলে আমি আর কখনো ওয়াটসন হবার চেষ্টা করব না। কিন্তু আমার কাতর প্রার্থনা মা কালী বা মা দুর্গার কাছে পৌঁছাবার আগেই বারান্দার ওধারের অন্ধকারের ভেতর থেকে গর্জন করে কে বলে উঠল, কে কে রে, কে রে ওখানে? তারপরে অতি দ্রুত পায়ের শব্দ। বারান্দার এপাশ হাতড়ে বিধু তৎক্ষণাৎ একটা দরজা আবিষ্কার করে ফেলল এবং চোখের পলক পড়বার আগেই আমাকে টেনে নিয়ে একটা অন্ধকার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। বিধু বলল, ডিটেকটিভের চতুর্থ কর্তব্য হচ্ছে উপস্থিত বুদ্ধি কাটাতে পারা। ভাগ্যিস আমি উপস্থিত বুদ্ধি হারাইনি, নইলে এতক্ষণে ওরা আমাদের ধরে ফেলত। হঠাৎ সুইচ টেপার শব্দ, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে যেন তীব্র আলোর ঝড় খেলে গেল। এক মুহূর্ত অন্ধের মতো থেকে যখন আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলুম, তখন স্তম্ভিত নেত্রে দেখলুম যে খাটের উপরে বিস্ময়ে বসে আছেন আমাদের স্কুলের হেড পণ্ডিত মশাই। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না। এও কি সম্ভব? আমাদের স্কুলের সদাই খাপ্পা হেড পণ্ডিত মশাই, ভয়ঙ্কর খাট্টাই গাঁটটার আবিষ্কারক রূপে ছেলে মহলে যিনি অত্যন্ত বিখ্যাত, আমরা কি আজ অজান্তে তারই বাড়িতে, তারই শয়নগৃহে এসে পড়েছি, একেবারে বাঘের মুখে? ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ভয়ে আমার মূর্ছার উপক্রম হলো। ওদিকে বাহির থেকে ঘরের দরজায় ধাক্কা পড়তে লাগলো এবং সেই সঙ্গে চিৎকার শোনা গেল, চোর চোর, দাদা তোমার ঘরে চোর ঢুকেছে। এ আবার কি হলো? চোরের খোঁজে এসে নিজেরাই চোর বলে ধরা পড়ব নাকি? হেড পণ্ডিত শুধলেন, কে রে, প্রেমলাল না? আরে বিধুভূষণও যে, ব্যাপার কি হে, তোমরা স্বদেশী ডাকাত হয়েছ নাকি? ধন্য বিধু তখনও উপস্থিত বুদ্ধি হারাতে রাজি হলো না। সে মুখে হাসি আনবার মিথ্যে চেষ্টা করে বলল, আজ্ঞে না স্যার, আমরা স্বদেশী ডাকাত নই, আমরা হচ্ছি প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ? বটে বটে, তাই রাত 12টার সময় চোরের মতন ঢুকেছ আমার বাড়িতে, ওদিকে তাড়া খেয়ে পালিয়ে এসেছ আমার ঘরে, আমাকে ন্যাকা পেয়েছ না? আচ্ছা দাঁড়াও। পণ্ডিত মশাই খাট থেকে লাফিয়ে পড়ে বেগে তেড়ে এসে বিধু ডিটেকটিভের মাথায় হঠাৎ করে বসিয়ে দিলেন তার প্রসিদ্ধ খোট্টাই গাঁটটা। ইতিমধ্যে আমার ভীত ও ব্যস্ত চোখে পড়ল ঘরের একটা জালনায় একটা গরাদ নেই। পণ্ডিত মশাইয়ের দ্বিতীয় গাঁটটা বিধুর মায়ায় অবতীর্ণ হবার আগেই সেই ভাঙা জালনা দিয়ে রাস্তায় ঝাঁপ খেলুম। হাতে পায়ে যথেষ্ট চোট লাগলো বটে, কিন্তু সুবিখ্যাত খোট্টাই গাঁটটার তুলনায় সেসব আঘাত কিছুই নয়। পরদিন সকালে বিধু ম্লান মুখে এসে দেখালো গাঁটটার চোটে তার মায়ার 11 জায়গা ফুলে ঢিবি হয়ে উঠছে। খোট্টাই গাঁটটার কীর্তি দর্শন যখন শেষ হলো, বিধু অভিমান ভরে বলল, ওয়াটসন, তুমি যেমন কাপুরুষ আমি তা জানতুম না, আমাকে জমের মুখে ফেলে অনায়াসে চম্পট দিলে। দুঃখিত স্বরে বললুম, পালিয়ে আর এলুম কোথায় ভাই, জমের মুখ থেকে কি পালিয়ে আসা যায়? স্কুলে গেলেই টের পাবে, খোট্টাই গাঁটটা আমার জন্য বিপুল বিক্রমে অপেক্ষা করছে। বিধু মাথা নেড়ে বলল, না, তোমার আর ভয় নেই, তুমি হচ্ছ মাত্র ওয়াটসন, আর আমি হচ্ছি বাংলার শার্লক হোমস। তোমার চেয়ে ঢের বড়, আর বড় গাছই ঝরে পড়ে। বিধুর যা কাজ আর ভালো লাগলো না, বিরক্তভাবে বললুম, তার মানে? বিধু বলল, সমস্ত ঝড় আমার মাথার উপর দিয়ে বয়ে গেছে, তোমার আর কোনো ভয় নেই। তাই নাকি?
গাট্টা বৃষ্টি যখন থামলো তুমি তখন কি করলে? আমি পণ্ডিত মশাইকে সব কথা খুলে বললাম। শুনে তিনি 5 মিনিট ধরে হো হো করে হেসে বললেন, এসব কথা জানলে আমি তোমাকে এত জোরে অতগুলো গাট্টা মারতুম না। তার ঘরে রসগোল্লা ছিল, আমাকে মিষ্টি মুখ করিয়ে তবে ছেড়ে দিলেন। আমরা যার পিছু নিয়েছিলাম সে লোকটা কে? পণ্ডিত মশাইয়ের ভাই। আমাদের বড়ই ভুল হয়ে গেছে। আবার দেখছি গোড়া থেকে তদন্ত আরম্ভ করতে হবে। ডিটেকটিভের পঞ্চম কর্তব্য হচ্ছে। বাধা দিয়ে বললুম, তোমারও ডিটেকটিভের কর্তব্যের তালিকা রেখে দাও। মানুষের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে নিজের প্রাণ বাঁচানো। আমি তোমার দলে নেই। কেউ ওয়াটসন, আমার নাম প্রেমলাল মিত্র। নিজের নাম আর কখনো আমি ভুলবো না। গল্প কুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি মুচকি হাসির গল্প, প্রাইভেট ডিটেকটিভ। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।